তুলির দিকে চেয়ে আছে নিষ্পলক, নীলাভ চোখ জোড়ায় অজস্র মায়া ভাসমান। ধুক ধুক করছে তুলির বুকটা। সে যে কত বড় সাহস দেখিয়ে ফেলেছে বুঝতে পেরেই ধীরে ধীরে হাত ছাড়িয়ে আনতে লাগলো আদ্রর কলার থেকে, কিন্তু আনতে চেয়েও পারেনি। কলারে দুহাত রেখে চেপে ধরল আদ্র। আচমকাই চোখে ফুটে উঠল রাগের ছাপ। ভীত চোখে তাকালো তুলি, প্রাণটা বেরিয়ে যাওয়ার উপক্রম। আদ্রর কলার ধরা তার একদম ঠিক হয়নি। রাগের বশে কি করে বসলাম, মনে মনে প্রশ্নটা আওড়ালো তুলি। চোয়াল শক্ত করে তুলির দিকে আরেকটু ঝুঁকে পড়ল আদ্র। দুজনের নাক ছুঁই ছুঁই। আদ্রর গরম নিঃশ্বাস আবেগের তুমুল বর্ষণ করছে তুলির ভীতি মনে। আদ্র নামক মানুষটা তার হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দিচ্ছে। অনুভূতিগুলো চিৎকার করে কিশোরীটা মনটাকে জানান দিচ্ছে, তুই প্রেমে পড়ে যাচ্ছিস তুলি। প্রেমের বর্ষণ হচ্ছে তোর হৃদয়ে। নিজেকে পাগল পাগল লাগছে তুলির। আদ্রর এতটা নিকটে আসা নিতে পারছে না সে। মুখ বাম দিকে ফিরিয়ে নিতে শখ খেল তুলি। কি হলো এটা? হৃদয়ের গহীনে অদ্ভুতভাবে বিচরণ করতে লাগলো এক নতুন অনুভূতি। কল্পনাও করেনি তুলি এমন কিছু হবে। নিজের ডান গালে আপনা আপনি হাত চলে গেল তার। এলোমেলো হয়ে গেল মন, নড়ে উঠল ভিতরটা। জীবনে প্রথমবার কোনো পুরুষের এমন স্পর্শ। আদ্রর দিকে বিস্মিত দৃষ্টিতে তাকালো তুলি। নিজের গালে আদ্রর ঠোঁটের স্পর্শ ভাবতেই তুলি এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। শটানভাবে বসে আছে আদ্র। মুচকি হেসে তুলির দিকে তাকিয়ে বলল, আশা করি আর কিছু বলতে হবে না। অধিকার থাকুক আর না থাকুক, এ জীবনে তোমার বোধহয় আর প্রেম করা হবে না। নেক্সট টাইম কলারে হাত দেওয়ার আগেই ভেবে নেবে আমি তোমার চেয়ে কতটা বড়। এখন আদব কাঁধে শেখা বাকি। আমি তোমার চেয়ে কতটুকু বড় জানো তো? তুলি এখনও নিস্তব্ধ, হাতটাও গালে চেপে রেখেছে। নিজ চক্ষুতে বিশ্বাস করতে পারছে না তার সাথে এক শিহরিত ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। মনের মাঝে হাজারো অনুভূতি নিয়ে নিশ্চুপভাবে তাকিয়ে আদ্রর দিকে হালকা হাসলো আদ্র। এ হাসির রেখা তুলির হৃদয়ের গহীনে আঘাত হানল তীব্রভাবে। কি হলো, জবাব দাও। 7 বছরের বড় হবে। আমতা আমতা করে বলল তুলি। আদ্র সম্পর্কে বিশেষ জানা নেই তার। বুঝ হওয়ার পর কখনোই আদ্রকে দেখেনি সে। মায়ের কাছ থেকে শুনেছে একটু একটু। আগ্রহ না থাকায় খুব বেশি জানা হয়নি তার। খুব বেশি বললে ভুল হবে, তার পুকুরে পড়ে যাওয়ার ঘটনা বাদে আর কিছুই কখনো জানতে পারেনি তুলি। মৃদু হাসলো আদ্র, শীতল কণ্ঠে বলল, আমি তোমার চেয়ে 10 বছরের বড় তুলি। প্রচণ্ড অবাক হলো তুলি। বিস্ফোরিত চোখে চাইল আদ্রর দিকে। আদ্রকে দেখে তার মনেই হয়নি এত বড় হবে নিজের থেকে। দেখলেই মনে হয় যেন 24 কিংবা 25 বছরের এক সুদর্শন যুবক। মনে মনে ভীষণ লজ্জিত হচ্ছে তুলি। কম হোক আর বেশি হোক, তার একদমই কলারে হাত দেওয়া উচিত হয়নি। ক্ষমা করবেন, আসলে আমি। থামিয়ে দিল আদ্র, শান্ত কণ্ঠে বলল, আমার কাছে তুমি কখনো ক্ষমা চাইবে না। পেন কিলার রেখে গিয়েছে, খেয়ে নিও। কথাটা বলেই বারান্দা দিয়ে চলে গেল আদ্র। তুলি এখনো বিস্ময়ে থ মেরে রইল। আদ্রর কথার প্যাচ কাজগুলো কেন ধারণ করতে পারে না তুলির মস্তিষ্ক। আচ্ছা, আদ্র ভাইয়া কি আমায় পছন্দ করেন? আনমনেই বলে উঠল তুলি। রাত 9টা বাজে। আদ্র হসপিটালের একটা জরুরি কাজ করছে বসে বসে। দরজায় টোকা পড়তেই বিরক্ত বোধ হলো আদ্রর। চোখ ফিরিয়ে দরজার কাছে বোনকে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তি মাখা চোখ দুটো শান্ত হয়ে এলো। আলতো হেসে বলল, আয় আমরিন। ভীত মন দিয়ে ধীর পায়ে হেঁটে এসে বিছানায় বসলো আমরিন। মন উসখুস করছে বিকালের সত্যটা বলার জন্য যে তুলির কোনো দোষ ছিল না। কিছু বলবি? ভাইয়া। কি বলবি, একটু তাড়াতাড়ি বল। আসলে ভাইয়া, তুলির কোনো দোষ ছিল না, আমি তুলিকে এসব করতে বলেছি। একে একে সব খুলে বলল আমরিন।
দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ল আদ্র। কান্নারত আমরিনকে বুকে টেনে নিয়ে বলল, তুলির দোষ ছিল, তোরও ছিল আমরিন। তোদের উচিত হয়নি এমনটা করার। এর বিপরীত হতে পারতো তোদের সাথে। ছেলেটা তোদের ক্ষতিও করতে পারতো। দুষ্টুমের ছলে এমনটা করা ঠিক হয়নি। আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। দিব, তবে একটা শর্ত আছে। মাথা তুলে আদ্রর দিকে তাকালো আমরিন। অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, কি শর্ত ভাইয়া? আদ্র উঠে গিয়ে দরজাটা চাপিয়ে আসলো। বলা তো যায় না, কে শুনে নেয়। তারপর আমরিন এক এক করে বুঝিয়ে বলল সব। অতিশয় অবাক হলো আমরিন। মনে মনে ভাইয়ের জন্য খুশি হলেও একটা সত্যি যে লুকিয়ে থাকবে না, আজ না হোক কাল তো তুলি জেনেই যাবে। বাবা জানতে পারলে বাড়িতে তুফান হবে। আর আদ্রই বা কিভাবে ম্যানেজ করবে? পারবে। তার ভাইয়ের কাছে অসম্ভব বলে কিছুই নেই। আল্লাহ চাইলে হয়তো তার ভাইয়ের খুশিগুলো কেউই কেড়ে নিতে পারবে না। এখন বাকিটা নির্ভর করছে তুলির ওপর। হাসি মুখে সম্মতি জানালো আমরিন। জবাবে বোনের মাথায় হাত বুলালো আদ্র। ইনশিতার রুমে বসে আড্ডা দিতে দিতে 11টা বেজে গেছে। এখন না ঘুমালে সকালে ঠিক সময় আর ওঠা হবে না। পায়ের গতি বাড়িয়ে রুমের কাছে এলো তুলি। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই প্রথমে নজর গেল টেবিলের উপর। একগুচ্ছ কালো গোলাপ খুব সুন্দর করে সাজিয়ে রাখা টেবিলে, যা দেখে মাথা ঘুরে গেল তুলির। বিকালের কথা মনে হতেই ভয় আরও চেপে ধরল গভীরভাবে। ভীতি শঙ্কায় মাথা ঘুরে পড়ে যেতে নিলে পিছন থেকে শক্ত করে আঁকড়ে ধরল কেউ। তুলির ঝাপসা চোখে দৃশ্যমান হলো আদ্রর ভয়ার্ত চেহারা। সাথে সাথেই বিড়বিড় করে বলে উঠল, আমি কালো গোলাপ খাবো না আদ্র। চারদিকে নিস্তব্ধতা। নেই কোনো নিশাচর প্রাণীর ডাক বা কোনো শব্দের উৎস। সারা ঘরময় ছড়িয়ে আছে নিস্তব্ধ অনুভূতি। শ্যামবর্ণা কন্যা ডুবে আছে গোলাপের নেশায়। অজস্র আবেগের অনুভূতির সঞ্চার হচ্ছে তুলির হৃদয়ে। কালো গোলাপগুলোর কাছে নাক নিয়ে নিঃশ্বাস টেনে নিচ্ছে তুলি। ক্রমশই ভারী হয়ে আসছে তার নিঃশ্বাস। বুকের মাঝে অজানা অনুভূতি ঝড় তুলতে ব্যস্ত হয়ে পড়ছে। মনের মাঝে ক্ষণে ক্ষণে উঠছে উত্তাল ঢেউ। ভাবতে শিহরিত হচ্ছে, আবার লাজুক লাজুক হাসিও হাসছে সে, যে আদ্র ওর জন্য কালো গোলাপ এনেছে। খানিক সময় আগেও কত ভয় পাচ্ছিল, অথচ এখন অনুভূতির স্রোতে ভেসে যেতে ব্যস্ত। তখন চোখ খুলে দেখল আদ্র হাত মুষ্টিবদ্ধ করে চেয়ে আছে এক ধ্যানে। নীলবর্ণী চোখ দুটো টকটকে লাল, চেহারায় অস্থিরতার ছাপ। চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে। আদ্রর এই অস্থির চেহারা তুলির হৃৎপিণ্ডে এক শীতল অনুভূতির জন্ম দিল। বুকটাও ধরফর করতে লাগলো প্রচণ্ড গতিতে। এমন লাগছে কেন আদ্রকে? প্রশ্নটা মনে রেখেই উঠে বসতে নিলে নড়ে চড়ে উঠল আদ্র। তুলিকে বসিয়ে দিয়ে নিজের হাতে মুষ্টিবদ্ধ তুলির হাতটা আলতো করে চুমু খেল। শিউরে উঠল তুলি। এসির ঠান্ডায়ও কপালে জড়ো হলো বিন্দু বিন্দু ঘাম। আবার মনের আষ্টে পৃষ্ঠে বয়ে যেতে লাগলো প্রশান্তির বাতাস। আচ্ছা, প্রেমে পড়লে কি এমনটাই হয়? তবে কি আমি প্রেমে পড়ে গেছি, নাকি এটা নিতান্তই আবেগ? মন পাজরে প্রশ্নটা সৃষ্টি হতেই আদ্রর দিকে তাকালো তুলি। মলিন কণ্ঠে বলে উঠল আদ্র, এভাবে সামান্য কারণে ভয় পেয়ে কেউ বেহুশ হয়ে যায়? তুমি জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম? মুহূর্তে মনে হচ্ছিল কে যেন আমার কলিজা ছিঁড়ানোর চেষ্টায় উঠে পড়ে লেগেছে। অতিশয় বিস্ময়ে জড়ীভূত হয়ে পড়ল তুলি। আদ্রর কথার জবাবে কি বলবে জানা নেই তার। সে তো অনুভূতির সাথে যুদ্ধে নেমেছে, যে যুদ্ধে মস্তিষ্কের চেয়ে মনে সঞ্চারিত অনুভূতিগুলো জয়ী হচ্ছে বারবার। হৃৎপিণ্ডের ওঠানামা অস্বাভাবিক হয়ে পড়েছে। আদ্রর কথার মায়ায়, অস্থির চোখের মায়ায় ডুবে যাচ্ছে তুলি। কেমন নেশা ধরিয়ে দিচ্ছে তুলির মাঝে। আদ্রর স্পর্শ যেন তার জন্য কারেন্টের ঝটকার মতো। ঝটপট হাতটা সরিয়ে নিল তুলি। ভীষণ হতভম্ব সে।
সামান্য জ্ঞান হারাতেই কি তার জন্য আদ্রের এমন অবস্থা? সত্যি কি তাই? নিজের মাঝে যেন নিজেকেই হারিয়ে ফেলছে তুলি। নিমিষেই অস্তিত্বে মিশে গেল আদ্র আহনাফ নামক মানুষটা। দু চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করে নিল আদ্র। টেবিল থেকে কালো গোলাপ নিয়ে একটা গোলাপ গেঁথে দিল তুলির কানের পিঠে। চমকালো তুলি, হত বিহ্বল চোখে তাকালো আদ্রর মুখের দিকে। আদ্রর ঠোঁটের কোণে প্রস্ফুটিত এক হাসি। আচমকাই তুলির মনে হলো তার হৃদয় অন্য কারো দখলে চলে যাচ্ছে। পরক্ষণেই আবার মনে হলো তার মনের গহীনে তো আদ্রর জন্য তীব্র আর্তনাদ। দখল করে নিতে চাই আদ্রকে, প্রেমের বর্ষণে ভিজতে চায় আদ্রর সাথে। গোলাপগুলো তোমার জন্য ছিল। আমি এতটাও খারাপ না আছে তুমি গোলাপ খাওয়াবো। আমাদের বাসায় পর্যাপ্ত পরিমাণ খাবার আছে এবং আমার যে স্যালারি তাতে তোমাকে খাওয়ানোর সাধ্য আছে। সো তোমার গোলাপ খাওয়ার কোনো প্রয়োজন নেই তোরা। মৃদুস্বরে কথাটা বলল আদ্র। গোলাপগুলো বাড়িয়ে দিল তুলির দিকে। আদ্রর নেশাময় চাহনিতে নিজের চক্ষুজোড়া আবদ্ধ রেখে ফুলগুলো হাতে নিয়ে নিল তুলি। আদ্রর ঠোঁটের হাসিটা আর একটু প্রস্ফুটিত হলো। আর একটু দেরি না করে বেরিয়ে গেল রুম থেকে। হয়তো এত সময় অবধি নিজেকে সামলে রাখাটাই কঠিন হয়ে পড়েছিল। দু চোখে ঘুম নেই তুলির। নয়া নয়া প্রেমে পড়লে বুঝি এমনই হয়। আদ্রর স্পর্শ, আদ্রর মায়ায় জড়ানো সেই নীলাভ চোখ কল্পনা করতেই মগ্ন কল্পনাবিলাসী তুলি। শোয়া থেকে উঠে বসল তুলি। গোলাপগুলো বুকে জড়িয়ে বলে উঠল, আমি আপনার প্রেমে পড়ে গেছি আদ্র। আপনার জন্য জমায়িত অনুভূতিগুলো আমায় অসহায় নিয়েও পীড়া দিচ্ছে, ঘুমাতে পর্যন্ত দিচ্ছে না। হৃদয়টা কেঁপে উঠছে বারবার। আচ্ছা, এটাকে কি প্রেম বলে নাকি ভালোবাসা? প্রেম আর ভালোবাসা কি এক? আমি একদমই বুঝতে পারছি না আদ্র। তবে এতটুকু ঠাওর করতে পারছি, আমি আবেগের বশবর্তী নয়, আমি আপনাতে মগ্ন হয়ে পড়েছি। আপনি আমায় ভালোবাসেন তো আদ্র? আপনার জীবনে অন্য কোনো নারী নেই তো? কথাগুলো মিনমিন করে বলতে বলতে গোলাপগুলো বুকে জড়িয়ে শুয়ে পড়ল তুলি। আজ হয়তো প্রশান্তির ঘুম হবে। আদ্র রুমে আসতেই দেখতে পেল সায়রা বেগম বসে আছেন। তাচ্ছিল্যের হাসি হাসল আদ্র। এখন মা কি বলবেন ভালো করেই জানা আছে তার। নিঃশব্দে রুমে ঢুকল সে। বিছানায় বসতেই সায়রা বেগম বলে উঠলেন, তুলির রুমে ছিলি তাই না? থাকলে ছেলের ভাবলেশহীন জবাবে প্রচণ্ড পরিমাণে অবাক হলেন সায়রা বেগম। কঠোর গলায় বলে উঠলেন, তুই কি নিজের দেওয়ার কথা ভুলে যাচ্ছিস আদ্র? তুলি এই বাড়িতে কেন আছে জানিস তো? ওরাও ব্যাক করছে আদ্র। তোর বাবা যদি এমন কিছু টের পান তাহলে তুলিকে আর এই বাড়িতে রাখবে না। তুই কি এমনটাই চাচ্ছিস? তুই কিন্তু কথা দিয়েছিলি তুলিকে নিয়ে আসলে তুই। সায়রা বেগমের কথাটা শেষ করতে দিল না আদ্র। পুরো উপেক্ষা করে পা বাড়ালো ওয়াশরুমে। ঝর্ণার নিচে দাঁড়িয়ে গায়ের গেঞ্জিটা খুলে ছুঁড়ে মারল ফ্লোরে। নিজের হাত মুষ্টি করে লাগাতার ঘুষি মারতে লাগলো দেয়ালে। সায়রা বেগমের বুক চিরে একটা উত্তপ্ত শ্বাস বেরিয়ে এলো। তিনি ভালো করেই জানতেন আদ্র কোনো কথা বলতে রাজি হবে না। নিরুপায় তিনি। ভয় হচ্ছে বাবা ও ছেলের মাঝে দূরত্ব আরও বেড়ে যাবে না তো। কাছের মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসছে তুলির কানে। হুড়মুড়িয়ে উঠল তুলি। আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো বিছানা থেকে। উজু করে এসে নামাজ আদায় করে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছুটা পরিপাটি করে নিল। অদ্ভুত এক ইচ্ছে জেগেছে তার মনে। আদ্রর ঘুমন্ত স্নিগ্ধ ভরা চেহারাটা দেখার ইচ্ছে। আয়নায় নিজেকে খুঁটিয়ে দেখতে দেখতে বলে উঠল, তুই তো আদ্র ভাইয়ের সঙ্গে একদম বেমানান তুলি। উনি কত সুন্দর, চোখগুলো কেমন নেশাময়। অবশ্য তোর চোখগুলো মায়ের অধিকারী, কিন্তু আদ্র একটু না, অনেক বেশি সুন্দর। বয়স 27, অথচ এখনো চোখে মুখে তরুণের ছাপ। বারান্দায় এসে আদ্রর রুমের বারান্দায় উকি মারল তুলি। খুশিতে লাফিয়ে উঠল সাথে সাথেই, কারণ আদ্রর ব্যালকনির দরজা মেলা। তুলিকে আর কে পায়? লাফ দিয়ে আদ্রর বারান্দায় উপস্থিত হলো মুহূর্তেই। পা টিপে টিপে শব্দহীন রুমে প্রবেশ করলো। আবছা আবছা অন্ধকার রুমটাতে
আদ্র 3/4 প্যান্ট পরে খালি গায়ে উপর হয়ে ঘুমাচ্ছে। সারা রুম শীতল হয়ে আছে। লজ্জায় রাঙা হয়ে উঠল তুলির গাল দুটো। সংকোচে সে ঝেঁকে ধরল প্রচুর পরিমাণে। ধীর পায়ে এগিয়ে গিয়ে আদ্রর মাথার কাছের খালি জায়গাটায় বসল। আদ্রর ঘুমন্ত মুখ দেখে এক মুঠো শান্তি ছুঁয়ে গেল হৃৎপিণ্ডে। বেহায়া মন চেয়ে বসলো আদ্রকে শুধু একটু পরিমাণে ছুঁয়ে দিতে। মনকে সায় দিয়ে কাপা কাপা হস্তে আদ্রর কপালে পড়ে থাকা চুলগুলো ছুঁয়ে দিল তুলি। হাতে চাপ অনুভব করতেই চোখ বড় বড় করে তাকালো তুলি। শ্বাস ভারী হয়ে আসতে লাগলো ক্রমাগত। চোর ধরা পড়লে যেমনটা হয় ঠিক তেমন অবস্থা তুলির। নিজের কপালে তুলির হাতটা চেপে ধরে শুকনো দৃষ্টি নিক্ষেপ করলো আদ্র। চোখ জোড়া ভীষণ লাল। হাঁসফাঁস করতে লাগলো তুলি। এভাবে ধরা পড়ে যাবে ভাবেনি সে। সব দোষ বেহায়া মনের। কি জবাব দেবে এখন আদ্রকে সেটা ভেবে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। কি হলো, হাত বুলিয়ে দাও। আদ্রর কোমল স্বরে এমন বাক্য শুনে দেহে প্রাণ ফিরে পেল তুলি। খানিক বাদে বাক্যটা ভালো করে কর্ণপাত হতেই অভিভূত হয় তাকিয়ে রইল আদ্রর দিকে। আদ্রর ঠোঁটে তৃপ্তির হাসি। হাসিটা খুবই মুগ্ধময়। সব ভয় দূর হয়ে গেল তুলির। কোমল মনটাও নুয়ে পড়ছে লজ্জায়। আদ্র কোনো প্রশ্ন করল না অথবা খারাপ কিছু ভাবল না। সেটাই অবাক হওয়ার মুখ্য বিষয় তুলির নিকট। হাত বুলিয়ে দিতে নিলে হাতটা আবারও চেপে ধরল আদ্র। নিজে উঠে বসল। আদ্রর বুকের লোমশ অংশ দেখে লজ্জায় মুখ ফিরিয়ে নিল তুলি। তুলির লজ্জিত মুখ যেন খুব করে টানছে আদ্রকে। পাশ থেকে গেঞ্জিটা নিয়ে পরে তুলিকে বলে উঠল, আমার দিকে তাকাও তুলি। তুলি তবুও ফিরতে রাজি নয়। ধমকে উঠল আদ্র। আদ্রর ধমকে তাড়াতাড়ি করে ফিরে চাইল তুলি। পা উঠিয়ে বসো খাটে। আদ্রর দিকে বিস্মিত নয়নে চেয়ে জড়তার সংকোচ কাটিয়ে পা উঠিয়ে বসল তুলি। হঠাৎ নিজের কোলে আদ্রর মাথা অনুভব করতেই শরীরের প্রত্যেকটা পশম শিউরে উঠল। ইচ্ছে জাগলো আদ্রকে অনুভূতি মিশিয়ে বলতে, আপনি হুটহাট কাছে আসবেন না আদ্র। প্রচণ্ডভাবে কেঁপে ওঠে আমার হৃৎপিণ্ড। লজ্জা শরম উচ্ছন্ন করে আপনার বুকে মিশে যাওয়ার প্রবল ইচ্ছে জাগে। বারান্দা টপকে আসতে গেলে কেন তুলি? যদি পড়ে যেতে? আর কখনো এমনটা করবে না প্লিজ। আদ্রর কথার পৃষ্ঠে কিছু বলার শক্তিটুকু যেন হারিয়ে ফেলছে তুলি। নিজের অজান্তেই হাত বুলাতে লাগলো আদ্রর চুলে। পরম আবেশে দুচোখ বুঝে ঘুমের দেশে পাড়ি দিল আদ্র। রাতটুকু কেটেছে তার নিদ্রাহীন। ভোরের দিকে লেগেছিল চোখ দুটো। তখনই এক অন্যরকম সুবাস নিয়ে রুমে প্রবেশ করলো তুলি। তুলি তাকিয়ে দেখলো গভীর ঘুমে তলিয়ে গেছে আদ্র। দীর্ঘ দীর্ঘ একটা শ্বাস ছাড়ল তুলি। এখন সে পুরো নিশ্চিত আদ্র ঘুমিয়ে পড়েছে। মুচকি হেসে টুপ করে চুমু খেয়ে নিল আদ্রর কপালে। খোঁচা খোঁচা দাড়িতে দিতে লাগলো নিজের নরম হাতের পরশ। সাথে সাথেই চোখের কোণে জমে থাকা এক ফোঁটা অশ্রু বৃষ্টির ন্যায় টুপ করে পড়ল আদ্রর চোখে। নড়ে উঠল আদ্র। এই অশ্রুটা তুলির কষ্টের অশ্রু নয়, এটা তো আনন্দের অশ্রু। আকস্মিক তুলি ঝুঁকে পড়ল আদ্রর মুখের একদম সন্নিকটে। চোখ বুজে ফেলল সাথে সাথেই। আদ্র গম্ভীর স্বরে বলে উঠল, চোখ হলো। আস্তে আস্তে করে চোখ খুলল তুলি। দুরু দুরু বুক নিয়ে আদ্রর দিকে চেয়ে রইল। তুলিকে ছেড়ে দিয়ে উঠে পড়ল আদ্র। গালে হাত রেখে জিজ্ঞেস করল, কাঁদছিলে কেন? কাঁদছিলাম না, এমনিতেই চোখে হঠাৎ পানি চলে আসলো। হাসল আদ্র। দীর কণ্ঠে বলল, উল্টো বলতে বকার অভ্যেস কি আজীবন থাকবে? আমি কখন উল্টাপাল্টা বকলাম? তুলির সাহস যেন হুট করেই বেড়ে গেল। তীর্যক দৃষ্টিতে তাকিয়ে আদ্র বলে উঠল, তাই নাকি? আপনি উল্টো বলতে বকেন না কুমিল্লার তুলা? একদমই না। কথাটা বলেই উঠে পড়ল তুলি। মুখের উপর আছড়ে পড়েছিল আদ্রর অসীম অনুভূতি মিশ্রিত ভারী নিঃশ্বাস, যা তুলিকে গ্রাস করে নিচ্ছিল। আদ্রর মাদকতায় হারিয়ে যেতে বাধ্য করেছিল। ছোট হৃৎপিণ্ডের দ্রুত উঠানামা প্রক্রিয়া অস্বাভাবিক করে তুলেছিল তুলিকে। এক দৌড়ে চলে গেল বারান্দায়। অবাক হলো আদ্র।
পিছু পিছু গেল তুলির। নিজেকে সামলে একটু আওয়াজ করে তুলি হেসে বলল, আমি উল্টাপাল্টা বকলে দোষ, অথচ আপনি যে হুটহাট করে কষাই হয়ে যান। চোখ গরম করে চাইল আদ্র। তুলি বুঝে গেছে রক্ষে নেই। লাফ দিয়ে নিজের ব্যালকনিতে যেতে নিলে আদ্র আটকে উঠল। এই তুলি, পড়ে যাবা। কিচ্ছু হবে না ডাক্তার সাহেব, এইটুকু জায়গা লাভ দেওয়া আমার জন্য ছোটখাটো ব্যাপার। আদ্র নরম স্বরে ধীর কণ্ঠে বলল, তোমার প্রাণটা আমার জন্য নিজের প্রাণের চেয়ে অধিক মূল্যবান। রুমে আসতেই মেসেজ টোন ভেসে আসলো আদ্রর কানে। মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা ওপেন করতেই ঠোঁটে ফুটে উঠল রহস্যময় হাসি। ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে সবাই। আদ্রর বাবা বিজনেস রিলেটেড কিছু কাজে দেশের বাহিরে গিয়েছেন। নীরবতা ভেঙে আমরিন সাহস জুগিয়ে বলে উঠল, আম্মু আমাদের কলেজ থেকে ট্যুরে নিবে 2 দিন পর। খাওয়া বাদ দিয়ে মাথা তুলে চাইল তুলি। কই, সে তো শোনেনি এমন কিছু। বেশ জোরেই বলল, কই, আমি তো এমন কিছু শুনিনি আমরিন। এই ভয়টাই পাচ্ছিল আমরিন, যার জন্য এত কিছু সেই পুরো প্ল্যানে জল ঢেলে দিতে প্রস্তুত। সন্দেহের চোখে মেয়ের দিকে চাইলেন সায়রা বেগম। ঢকঢক করে পানি খেয়ে তুলির দিকে চেয়ে শুকনো হাসি হাসল আমরিন। তুলি, তুই তখন ক্লাসে মনোযোগ দিসনি, না হলে তো স্যারের কথাগুলো শুনতে পেতি। থাক, আমি তো শুনলাম। আমি শুনলে যে, তুই শুনলে তো একই কথা, তাই না? বিমোর স্থির হয়ে বসে রইল তুলি। সায়রা বেগম খেতে খেতে বললেন, ঠিক আছে, দুজনেই চলে যাস। তুলিও ভালো লাগবে ঘুরে আসলে। তীব্র আনন্দ নিয়ে মাকে মিষ্টি হাসি উপহার দিল আমরিন। তুলি ভ্রু কুচকে মিনমিন করে উচ্চারিত করল, আমরিন, তুই একটা ডাহা মিথ্যু। মৃদু মৃদু হাওয়া বয়ে যাচ্ছে চারিদিকে, একটু একটু ঠান্ডার সমারোহ। বাতাসে তুলির খোলা চুল উপচে পড়ছে কপালে। বারবার কানের পিঠে গুজে দিচ্ছে তুলি। একদমই বিরক্ত লাগছে না তার। এমন নির্মল প্রশান্তির হাওয়া মন ছুঁয়ে গেলে বিরক্তি আপনা আপনি পালিয়ে যেতে বাধ্য। গলায় জড়ানো কালো ওড়নাটা একটু টেনে নিল। পাশে আমরিন হাঁটছে। কলেজ থেকে ট্যুরে যে যাবে না এটা পুরো নিশ্চিত তুলি, কিন্তু এই সন্ধ্যায় রেল স্টেশনে কেন এসেছে তা বুঝতে পারছে না তুলি। বহুবার প্রশ্ন করেও কোনো উত্তর মেলেনি আমরিনের কাছ থেকে। ড্রাইভার কলেজ গেটে নামিয়ে দিয়ে গিয়েছিলেন। অন্য একটা গাড়ি আসতেই আমরিন তুলিকে নিয়ে ট্রেন স্টেশনে চলে আসলো। তুলির প্রশ্ন কানে ঢুকলেও সে যেন মুখে কলপেটে রেখেছে। হাত ঘড়ির দিকে তাকাতেই চোখে পড়ল 7:30। দ্রুত পা চালিয়ে তুলিকে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল আমরিন। হাতে তার ট্রলি ব্যাগ। তুলি ভ্রু কুচকে আমরিনের দিকে চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায়ই খুঁজে পাচ্ছে না। কিছুটা দূরে 3টা ছেলে ও 2টো মেয়েকে দেখে আমরিনের মুখে হাসি ফুটল। পায়ের গতি বাড়িয়ে ওদের নিকটে এসে দাঁড়ালো। তুলিও পিছন পিছন এলো। আমরিনকে দেখে নিবিড় হালকা হাসলো। ধীর কণ্ঠে প্রশ্ন করলো, আসতে সমস্যা হয়নি তো? একদমই না ভাইয়া, কেমন আছেন আপনারা সবাই? নিবিড়, অন্তু, রিমি, পায়েল, সাগর সবাই হেসে একসাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ। ট্রেন কখন আসবে? আরো আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। তুলি কাউকেই চেনে না, তাই মুখ কাচুমুচু করে একপাশে দাঁড়িয়ে রইল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। তবে এতটুকু বুঝতে পেরেছে ছেলে মেয়েগুলো আমরিনের পূর্ব পরিচিত। তুলিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তুলির হাতটা ধরে সামনে আনলো আমরিন। সবার উদ্দেশ্যে বলল, ওর নাম ইস্তাক, তুলি আমার কাজিন। মাশাআল্লাহ তুলি, তুমি তো তোমার নামের মতোই ভীষণ কিউট। ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমরা আদ্রর বন্ধুমহল, খুব খুব কাছের বন্ধু। অতিশয় বিস্ময় নিয়ে তাকালো তুলি। আদ্রর ফ্রেন্ড? তাহলে তুলি কেন এখানে এসেছে? আমরিন ওনাদের কাছে কেন নিয়ে আসলো? আদ্র কোথায়? শত শত প্রশ্নের ভিড় তুলির মনে। পায়েল আবারও হেসে বলে উঠল, জানি তোমার মনে অনেক প্রশ্ন, ছোট্ট মস্তিষ্কে এত চাপ দিও না তুলি। জাস্ট এতটুকু জেনে রাখো, আমরা সবাই সিলেটে যাচ্ছি। অবাক হলো তুলি। আমরিনের হাত চেপে ধরতেই চোখের ইশারায় বোঝালো সব সত্যি। আমরিনের উপর অগাধ বিশ্বাস আছে তার। আর আদ্রর বন্ধুদের সন্দেহ করার কিছুই নেই। নিঃসন্দেহে আদ্র বন্ধু নির্বাচনে সচেতন। নিবিড়কে হাতের ঝিলে দেখেছিল আদ্রর সাথে।
ট্রেন জার্নি করবে ভাবতেই তুলির মনে হাজারো খুশি বাসা বাঁধতে লাগলো। ট্রেনে আজ প্রথমবার চড়বে তুলি। তুলির আবেগী মন অপেক্ষায় আছে ট্রেনের এবং খুব করে চাইছে মনের সদ্য প্রেমের জন্ম দেওয়া মানুষটাকে। খানিক বাদেই স্টেশনে ট্রেন ঢুকতে দেখতে পেল তুলি। উচ্ছ্বসিত হওয়ার বদলে মনটা হয়ে গেল অন্ধকারে। ভেবেছিল আদ্র আসবে। নিবিড় তাড়া দিতেই সবাই উঠে দাঁড়ালো। আমরিনের হাত থেকে ব্যাগটা নিয়ে নিল নিবিড়। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, উঠতে পারবে তো? নিবিড়ের দিকে তাকিয়ে আলতো হেসে আমরিন জবাব দিল, পারবো। তবুও যেন নিবিড়ের মন মানল না। আমরিনের এক হাত শক্ত করে মুঠোয় পুরে নিল নিজের এক হাতে। এত গরমের মাঝেও শীতল অনুভব করতে লাগলো আমরিন। নিবিড়ের দিকে তাকাতেই দেখল অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছে। তুলি পাশে দাঁড়িয়ে ভাবছে এত ভিড়ের মাঝে কিভাবে উঠবে সে ট্রেনে। ট্রেনে ওঠার অভিজ্ঞতা তো তার নেই। ট্রেন থামতেই ভিড় যেন আরও বেড়ে গেল। মানুষ যেন প্রতিযোগিতায় লেগে পড়ল কার আগে কে উঠবে। ধাক্কা খেয়ে তুলি পড়ে যেতে নিলে শক্ত করে আঁকড়ে ধরল কেউ। চোখের পলকে মিশিয়ে নিল একদম নিজের সাথে। সাগর তুলিকে উঠতে সাহায্য করতে এগিয়ে আসছিল, কিন্তু তুলির বাহুতে হাত রাখা মানুষটাকে দেখে আর নামল না ট্রেন থেকে। ভয়ে আটকে আছে তুলি। চোখ বুজে থরথর করে কাঁপছে। কোমরে চাপ অনুভব করতেই চোখ মেলে দেখার আগেই আঁকড়ে ধরে কেউ ট্রেনে উঠিয়ে দিল তাকে। দৃশ্যমান হলো আদ্রর সুদর্শন চেহারাটা। নিমেষে শুরু হলো বুকের ভিতরের কাঁপুনি। আদ্র ঝটপট করে উঠে পড়ল ট্রেনে। তুলি এখনও তাকিয়ে ভ্যাবলাকান্তের মতো। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না আদ্র এসেছে। তীর্যক চাহনি নিক্ষেপ করলো আদ্র। দাঁতে দাঁত চেপে বলল, এখানে দাঁড়িয়ে থাকলে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেব। আদ্রর কথায় হুঁশ ফিরে এলো তুলির। এই লোক কেন সব সময় হুমকি দেয়? কথাটা ভেবে একটা নিঃশ্বাস ছাড়ল। যা বোঝার বুঝে গেল। তবে প্রশ্ন জাগছে, সায়রা বেগমকে মিথ্যে বলে দুই ভাই বোন এমন প্ল্যান কেন করলো? ট্রেন চলতে শুরু করেছে। বারবার বেসামাল হয়ে পড়ছে তুলি। কোমল কণ্ঠে আদ্রের উদ্দেশ্যে বলল, আমি ট্রেনে কখনো চড়িনি। আমি কি নিজের হাতটা আপনার বাহুতে রেখে সামনের দিকে এগোতে পারি? তীক্ষ্ণ নজরে চাইল আদ্র। ভয়ে মুখ ফিরিয়ে নিল তুলি। সাথে সাথেই নিজের কোমরে স্পর্শ পেতেই মনে জড়ো হলো লজ্জা। আদ্র কোমরে হাত দিয়ে নিজের একদম কাছে টেনে নিল তুলিকে। সবার কাছে গিয়ে দাঁড়াতেই মিটমিট করে হাসতে লাগলো। আমরিন দেখেও না দেখার ভান করে বাহিরে তাকিয়ে রইল। তুলি আদ্রর হাত সরাতে নিলে আরও চেপে ধরল আদ্র। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তুলির। আদ্রর থেকে ছাড়া পেতেই জানালার পাশের সিটে বসে পড়ল অনায়াসে। একটু হেসে আদ্রও বসে পড়ল তুলির পাশে। ইতিমধ্যে ট্রেন ভীষণ গতিতে ছুটে চলেছে। বাতাসের দাপটে তুলির খোলা চুল আদ্রর মুখে আছড়ে পড়ছে। সিটে মাথা এলিয়ে আদ্র তুলির শ্যাম্পু করা চুলের সুবাসে হারিয়ে যাচ্ছে। তুলির কানে ভেসে আসছে একের পর এক হাসির শরগোল। হঠাৎ অন্তু বলে উঠল, শোন শোন, আমার জীবনের এক বিশেষ অর্থাৎ সেরা মুহূর্তের কথা শোনাতে যাচ্ছি তোদের। আর কত শোনাবি সেই বিশেষ কাহিনী? গলা ঝেড়ে অন্তু বলে উঠল, তুলি ও আমিরান তো শুনেনি, আমি ওদের শোনাবো। পুরো বন্ধু মহলের কাছে তুই আমার ইজ্জতের রফা দফা করেছিস, কিন্তু তুই যে কত খারাপ সেটা শোনাতে হবে না? চোখ কটমট করে তাকালো পায়েল। নিবিড়, সাগর ও রিমি কানে হেডফোন গুঁজে নিল। দুজনের ঝগড়া শুরু হয়ে যাবে এখন। অন্তু পায়েলের চোখের দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে লাভ নেই। শোনো আমরিন, গত মাসের কথা। ইহা খুবই এক লজ্জাকর পরিস্থিতি ছিল। সকাল সকাল মা বলল, অন্তু আজ কিন্তু পাত্রী দেখতে যাব, তাড়াতাড়ি ওঠ। অবশ্য তখন 12টা বাজে, তবুও আমার জন্য সকাল ছিল। মায়ের টানা হেঁচড়ায় কোনো রকমে রেডি হয়ে গেলাম পাত্রী দেখতে, ইচ্ছে না থাকা সত্ত্বেও। পাত্রী দেখতে সেই ছিল, পুরোই পাগল করা রূপ তাহার। বয়স হয়ে গেছে 27 হবে। এমন সুন্দর বউ পাইলে বুড়ো থেকে আমি হয়ে যাব 17 বছরের যুবক। আহা, মনে মনে তো আমার লাড্ডু ফুটতেছিল। যখন আমাকে আলাদা কথা কইতে দিল, তখন আমি তো মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকাইয়াছিলাম। প্রেমের ভাষায় মুগ্ধ করে বলা যায়।
পাত্রী আমার একটু কাছে মুখ আনতেই আমি তো শেষ। মেয়ে এত অ্যাডভান্স, নিজেও মুখটা এগিয়ে নিতেই মেয়ে ফিস ফিস করে বলে উঠল, বুইরা দাদা, আপনার অফিস খোলা, নেক্সট টাইম অফিস বন্ধ করে পাত্রী দেখতে যাবেন। অন্তুর কথা শুনে ফিক করে হেসে দিল সবাই। তাল মিলিয়ে হাসতে লাগলো অন্তু। হাসতে হাসতে বলল, সেই মেয়েটা আর কেউ না, আমাদের পায়েল ম্যাডাম ছিল। এই মেয়ের চোখ যে এত খারাপ সেটা সেদিনই বুঝতে পেরেছি। তোর মতো হারামি পোলার কাছে যে আমি বিয়ে বসেছি এটাই অনেক। তুই তো এখনো শর্ট প্যান্ট পরে বাইরে চলে যাস, লোকে দেখলে দোষ নেই, আর আমি সত্যি বললি দোষ। হাজব্যান্ডকে তুই করে বলছিস? ক্লাসমেট বিয়ে করে কপালটাই পড়লো আমার, গুন্ডি মেয়ে একটা। ওদের কথা শুনে তুলিও হাসতে হাসতে ঢলে পড়ল আদ্রের উপর। কি লাগাম ছাড়া কথাবার্তা। তুলির পেট ফেটে হাসি আসছে। চোখ রাঙিয়ে তাকালো আদ্র। সাথে সাথে গায়েব হয়ে গেল তুলির হাসিটা। তুলির কানের কাছে মুখ নিয়ে আস্তে করে দুষ্টু স্বরে আদ্র বলল, ওড়না সরে গিয়ে তোমার ওই জায়গার তিলটা দেখা যাচ্ছে। ওড়না সামনে রাখো, ড্রেসটা একটু বেশি ঢিলে, যখন তখন হেলে পড়ো না। পিলে চমকে উঠল তুলির। আদ্রর মুখে এত ভয়ঙ্কর এক বাক্য শুনে চুপসে গেল তুলি। ওড়না পেঁচিয়ে দূরে সরে বসলো আদ্রর থেকে। কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে বাক্যটা। ছি, আদ্র নজর এত খারাপ। কথাটা মনে না রেখে কিশোরী তলিয়ে আদ্রর সাথে কিছুটা ঘেঁষে বসলো। চোখ ছোট ছোট করে তাকালো আদ্র। তুলি ফিস ফিস করে বলল, ছি, আপনার নজর এত খারাপ? আমি আগেই শুনেছি ডাক্তাররা লুচু হয়, আপনি তার প্রমাণ আদ্র ভাই। চোখ কপালে তুলে আদ্র চাপা স্বরে বলল, আমি কি তোমায় কামড় দিয়েছি নাকি চুমু খেয়েছে? অথবা এটাও বলতে পারি বিয়ের আগে তোমার সাথে ফুলসজ্জা করেছে। আদ্রর লাগামহীন কথা তুলির রন্ধ্রে রন্ধ্রে শিহরণ জাগিয়ে দিল। দমে গেল তুলি। আদ্র যে কত বড় অসভ্য বেহায়া লোক পোছা হয়ে গেছে তার। দূরত্ব রেখে বসতে নিলে সবার অগোচরে তুলিকে নিজের কাছে টেনে গলায় কামড় বসিয়ে দিল আদ্র। তুলি লজ্জায় চুপ হয়ে গেল। চোখ বড় বড় করে আদ্রর দিকে তাকিয়ে রইল। লাইটগুলো নিভিয়ে দিয়েছে কিছু সময় আগে। বাহিরের চাঁদের আলোয় আদ্রর চেহারাটা স্পষ্ট। তুলি যেন আর নিজের মাঝে নেই। কি করলো এটা আদ্র? এখন হার্ট অ্যাটাক হলে তার দায় কি আদ্রই নেবে? অপলক চোখে তাকিয়ে থেকে তুলির হাতটা চেপে ধরে আবারও আদ্র মুখ ডোবালো তুলির গলায়। ছোট্ট একটা চুমু খেয়ে সরে এলো অতি সন্তর্পণে। বন্ধ চোখ দুটো ধপ করে মেলে আদ্রর জ্যাকেটটা খামচে ধরল তুলি। ছল ছল চোখ নিয়ে শুকিয়ে যাওয়া গলায় প্রশ্ন করল, কি করলেন এটা আদ্র? মুখের হাসির রেখাটা দীর্ঘ করে আদ্র একটু নত হয়ে জবাব দিল, অসভ্য বলার জন্য পারফেক্ট কারণ খুঁজে দিয়েছে। কম্পনরত হৃৎপিণ্ড নিয়ে ঘোর লাগা কণ্ঠে তুলি বলে উঠল, সত্যি আপনি অনেক অসভ্য আদ্র। শুধু তোমার জন্য। মুচকি হেসে বলল আদ্র। তুলি ডুবে গেল আদ্রর নেশায়। তার অযাচিত মন বলে উঠল, কোথায় ছিল এতদিন এত আবেগ, এত মাদকতা, এত মোহনীয় প্রেমময় দৃষ্টি? নিজেকে সামলে রাখা যে প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। আজ যে তুলি আদ্রর এক অন্যরকম রূপের সাথে পরিচিত হলো, যেই রূপের প্রেক্ষাপটে বিবেচনা করে আদ্রকে অসভ্য খেতাব দেওয়া যায়। আদ্রর জ্যাকেট আরেকটু শক্ত করে খামচে ধরল তুলি। সবার দিকে এক নজর তাকিয়ে আদ্র নিচু গলায় বলল, জ্যাকেটটা ছিঁড়ে ফেলবে নাকি তোলা? এইভাবে ধরে রাখলে সহ্যের সীমা অতিক্রম হয়ে যাবে। হৃৎপিণ্ডে যে প্রলয় হবে, ক্ষত বিক্ষত হৃদয়ের দায় কি তুমি নেবে? তুলির দৃষ্টি এখনো আদ্রর চোখে। আদ্রর সারা মুখে চোখ বোলাতেই দ্রুত গতিতে স্পন্দিত হতে লাগলো হৃৎপিণ্ড। আদ্রর আকস্মিক হামলাতে তুলি জমে বরফ হয়ে গেল। হাত পা ঠান্ডা হয়ে অসাড় হয়ে পড়ল। আচমকা আদ্রর বুকে মুখ লুকালো সে। হকচকিয়ে গেল আদ্র, থমকে গেল মুহূর্তের জন্য। পিঠে হাত রেখে ঘাবড়ে যাওয়া কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে তুলি? আমার হার্টের চিকিৎসা করে দেন ডাক্তার মশাই। আদ্রর বুকে মুখ ঘষে নিজের অজান্তেই কথাটা বলে বসল তুলি। বুকে ঝড় শুরু হলো আদ্রর। নিজের সবটুকু শক্তি দিয়ে জড়িয়ে নিল তুলিকে। মাথায় আদ্রর স্পর্শ পেতেই রাজ্যের ঘুম ভর করল তুলির দু চোখে। ভালোবাসার মানুষের বুকে ঘুমানোর সাধ্য কয়জনের হয়? তুলির হয়েছে সেই সুযোগ অজান্তেই।
আদ্র এক দৃষ্টিতে তাকিয়ে রইল বাহিরে। ছোট্ট তুলিটার মনের দহন সৃষ্টি করছে। এত বছরের জীবনে মনের দিক থেকে কঠোর হওয়া আদ্রকে বাধ্য করেছে কোমল হতে। 17 বছরের কিশোরী কন্যা যে 27 বছরের যুবককে এলোমেলো করে দিচ্ছে, প্রতি মুহূর্তে অস্বাভাবিক করে তুলছে, তা যদি মেয়েটা বুঝতে পারত, তবে হয়তো লজ্জায় লুকিয়ে যেত তার ভিতরকার সত্তা। আজকে চাঁদটা খুবই নজর কাড়া। চাঁদের ঝলমলে আলোয় সব কিছু স্পষ্ট। চোখে চশমা দিয়ে বাহিরের দৃশ্য অবলোকন করছে আমরিন। একবার যদি সম্মুখে দৃষ্টিপাত করত, তবে চোখে বাধা পড়ত কারো চোখের মায়ায়। সবাই বেঘরে ঘুমলেও ঘুম নেই আদ্র, নিবিড় ও আমরিনের চোখে। আদ্র ব্যস্ত তার বুকে ঘুমিয়ে থাকা মেয়েটাকে সামলে রাখতে। নিবিড় সে তো চাঁদের ঝলমলে আলোয় আমরিনের মায়ায় জড়াচ্ছে শতবার। 2 বছর ধরে ভালোবাসে আমরিনকে। হাঁটুর বয়সে মেয়েটাকে মনের কথা বলতে গেলেও বুক কাঁপে তার। বলবে বলবে বলেও বলা হয়নি কোনো দিন। হঠাৎ আমরিনের ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখে বুকটা ধুক করে উঠল নিবিড়ের। দৃষ্টি সরিয়ে নিল সে। পাশের সিটে তাকাতেই দেখতে পেল আদ্রর বুকে ঘুমন্ত তুলিকে। জিহ্বায় কামড় দিয়ে মাথা নিচু করে ফেলল নিবিড়। যেদিকেই তাকায় সেদিকেই সর্বনাশ। এখন তো তার মনে হচ্ছে প্রেয়সীর মাঝে হারিয়ে যাওয়ার সর্বনাশটাই বড্ড শ্রেয়। এক চিলতে হাসি আর অসম্ভব ভালো লাগা নিয়ে আমরিন আর চোখে নিবিড়ের দিকে চাইল। মনে মনে বলে উঠল। ফোনটা বেজে উঠল আদ্রর। পিনপেনে নীরবতায় ফোন বাজার ঝংকার শব্দে অনেকেই কেঁপে উঠল। আবারও গভীর ঘুমে তলিয়ে গেল। এক হাত তুলির পিঠ থেকে উঠিয়ে কোনো রকমে ফোনটা পকেট থেকে বের করলো আদ্র। স্ক্রিনে তাকাতেই মেজাজ খারাপ হয়ে গেল তার। ইচ্ছে করলো মোবাইলটা জানালা দিয়ে ফেলে দিতে। গম্ভীর স্বরে হ্যালো বলতেই কিছু একটা শুনে মেজাজ চওড়া হয়ে গেল আদ্রর। চোয়াল শক্ত করে ধীর কণ্ঠে বলে উঠল। সব কিছুর একটা লিমিটেশন আছে। নিজের সীমাবদ্ধতায় থাকো, নয়তো আমার চেয়ে খারাপ তোমার জন্য কেউ হবে না। আগে অধিকার পর যোগ্যতা রাখো, তারপর না হস্তক্ষেপ করো। কালো একটা শাড়ি পরে চা বাগানের মাঝখানে দৌড়াচ্ছে তুলি। আবার পেছন ফিরে ফিরে খিলখিল করে হাসছে। কালো পাঞ্জাবির হাতটা ফোল্ড করতে করতে দ্রুত গতিতে ছুটে আসছে আদ্র। ঠোঁটে তৃপ্তির মন কাড়া এক হাসি। 6 ফুট লম্বা ফর্সা চেহারার মায়া গড়া যুবককে কালো পাঞ্জাবিতে তুলির কাছে কল্পনার রাজ্যের নায়ক মনে হচ্ছে। আদ্রর হাসি দেখে থমকে গেল তুলি। হাসিটা অন্তরে গিয়ে পিচ্ছে। পা নাড়ানোর শক্তিটুকু হারিয়ে ফেলল। আদ্র দৌড়ে এসে তুলিকে হ্যাচকা টানে নিজের একদম কাছে নিয়ে আসলো। শ্বাস প্রশ্বাস ক্ষণিকের জন্য আটকে গেল তুলির। আদ্রর মুখ পানে লাজুক দৃষ্টি তাক করতেই খালি কোমরে নিজের ঠান্ডা হাতটা রাখল আদ্র। কেঁপে উঠল তুলি। খামচে ধরল আদ্রর বুকের কাছের অংশ। একটু হেসে আদ্র একটুখানি ঝুঁকল তুলির মুখের দিকে। দুজনের ঠোঁট কাছাকাছি। আদ্রর নরম ঠোঁট দুটো যেন তুলিকে টানছে ভীষণ করে। ভেতর জোরে শুরু হলো প্রচণ্ড তোলপাড়। নিজের ঠোঁটে আদ্র ঠোঁটের হালকা স্পর্শ অনুভব করতেই চোখে মুখে বৃষ্টির ছটা আবিষ্কার করল। রৌদ্রময় দিনে বৃষ্টির আগমন। ওহো, আবারও আদ্র ঠোঁটকে আঁকড়ে ধরতে নিলে ভিজে চুপে চুপে হয়ে গেল পুরো মুখ। লাফ দিয়ে উঠে বসল তুলি। আমরিনকে দেখে মুখ ফুলিয়ে বিছানা থেকে উঠে গেল। উচ্চস্বরে আমরিন দুষ্ট হেসে বলে উঠল। সারা রাত আমার ভাইয়ের বুকে ঘুমিয়ে বসিনি তাই না? এখন আবার পড়ে পড়ে ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি রেডি হন, বাইরে যাব আমরা। দেরি হলে কিন্তু ভাইয়া এসে রেডি করিয়ে দেবে। তার জন্য মোটেও কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আমরিনের কথায় লজ্জা পেয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল তুলি। এসে গোসল করেনি। লং জার্নি করে টায়ার্ড হয়ে পড়েছিল। দরজায় পিঠ থেকে দুহাত দিয়ে মুখ ঢেকে নিল। ইস, কিরকম স্বপ্ন দেখলো আদ্রকে নিয়ে। নিজেকে নিজেই ধিক্কার জানাতে ইচ্ছে করছে। আচ্ছা, যদি সত্যি এমনটা হয়? আর ভাবতে পারছে না তুলি। কিভাবে প্রকাশ করবে নিজের মনের কথা আদ্রর সামনে।
এই সাহস যে নেই। আদ্র যদি ফিরিয়ে দেয় অথবা থাপ্পড় মেরে দেয়, সেটা ভেবে শিউরে ওঠে তুলি। কি দরকার ছিল আদ্রর বুকে ঘুমানোর? এখন আমরিনও রসাত্মক কথা শোনাচ্ছে। আমরিন ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলল, তুলি, আমি বাইরে যাচ্ছি, তুই রেডি হয়ে চলে আয় শীঘ্রই। আমরিনের কথায় তুলি অস্ফুট স্বরে জবাব দিল। হুম। শাওয়ার নিয়ে খেয়াল হলো কাপড় আনেনি সাথে। তখন স্বপ্ন ও আমরিনের কথা ভেবে লজ্জার ঘোরে বেমালুম ভুলেই গেছে কাপড় আনতে। কি আর করার, শরীরে ভালো করে তোয়ালে পেঁচিয়ে দরজা মেলে মাথা বের করে দেখলো কেউ কে রুমে। স্বস্তির নিঃশ্বাস ফেলে এক দৌড়ে গিয়ে কাপড় নিয়ে আসলো ব্যাগ থেকে। লাল একটা ড্রেস পরে রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়তে লাগলো। হঠাৎ আয়নার নজর যেতেই ভেতরকার ছোট্ট প্রাণটা বের হয়ে যাওয়ার উপক্রম তুলির। কারণ আয়নায় তুলি স্পষ্ট দেখতে পাচ্ছে দেয়ালে হেলান দিয়ে আদ্র বুকে হাত গুজে এক দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। হাতের টাওয়ালটা ফেলে ঝটপট ওড়নাটা গায়ে দিল তুলি। আদ্র কখন এলো? দরজা তো লাগানো, তার মানেই আগেই এসেছেন। ও নো, ওকে দেখে ফেলেছেন। একটু আগের কথা মনে পড়তেই অভিশঙ্কিত হয়ে পড়ল তুলি। আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আপনি কখন আসলেন আদ্র? 20 মিনিট হবে। এবার বোধহয় তুলি বেহুশ হয়েই যাবে। তার মানে আদ্র টাওয়াল পরা অবস্থায় দেখে ফেলেছে। তুলি কণ্ঠে জড়তা নিয়ে বলল, তার মানে আপনি সব দেখে ফেলেছেন? ভ্রু কুচকে তাকালো আদ্র। সোজা হয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো তুলির দিকে। তুলি নড়ার শক্তিটুকু হারিয়ে ফেলল। ফ্লোরে পা আঁকড়ে দাঁড়িয়ে রইল ঠাই। কাছে এসে টাওয়ালটা দিয়ে তুলির ভেজা চুলগুলো মুছে দিতে দিতে আদ্র বলল, কি দেখার কথা বলছো তুলি? আমি এতক্ষণ বেলকনিতে ছিলাম। নাস্তা করে তাড়াতাড়ি বের হতে হবে আমাদের। তুলি যেন হাফ ছেড়ে বাঁচল। মুচকি হেসে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হয়ে নিল। চুলগুলো ছেড়ে রাখলো। তারপর আদ্রর সাথে বেরিয়ে এলো বাহিরে। রিসোর্টটা বেশ সুন্দর। আগে থেকেই বুক করে রেখেছিল আদ্র। পুরো রিসোর্টটা একাই শুধু নিজেদের জন্য বুক করেছে। তুলি আগে আগে যেতে নিল, পিছন থেকে ডাকলো আদ্র। বিস্ময় নিয়ে তাকালো তুলি। একটু হেসে আদ্র তুলির হাতটা মুষ্টিমেয় করে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। আদ্র ছোঁয়া তুলির অন্তরকে নাড়িয়ে দেয় বারবার। অপলক চোখে আদ্রর দিকে তাকিয়ে রইল তুলি। আদ্রর হাঁটার তালে টানে টানে এগিয়ে যাচ্ছে সে। খাবার টেবিলের কাছে আসতেই অন্তু হেসে বলে উঠল, স্পেশাল দুজন মানুষ চলে এসেছে ভাই। তা আপনারা কি হারিয়ে গিয়েছিলেন অন্য জগতে? আপনাদের খুঁজতে খুঁজতে আমার পেটের অবস্থা খুবই বিভৎস। আদ্র তীক্ষ্ণ নজরে চাইল অন্তুর দিকে। হি হি করে হেসে উঠল অন্তু। কি ভাই, তুই ডাক্তার হইয়া এমন মাফিয়াগো মতো ভয় দেখাস কেন? হ্যাঁ, তোকে ডাক্তার কেডা বানাইছে? হার্ট সার্জন হইলি কেমনে ভাই? তোর চোখ রাঙানোতেই তো হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। ও তুলি, সাবধানে থাইকো, নিজের ছোট্ট হৃৎপিণ্ডটা সামলায় রাখো। অন্তর মুখের কথা শুনে হু হু করে হেসে উঠল সবাই। তুলিকে চেয়ার টেনে বসিয়ে আদ্র চেয়ারে বসতে বসতে পায়েলের উদ্দেশ্যে বলে উঠল, পায়েল, এই মদনরে 2 বেলা ঝাড়ু পেটা করিস। যা অবস্থা দেখছি মনে হয় না বেশি দিন সংসার করতে পারবি। শেষমেশ তোর মদন জামাই রাস্তাঘাটে গণপিটুনি খেয়ে প্রাণটাই হারাবে। আদ্রর কথা শুনে আবারও হাসির রোল পড়ে গেল। নাস্তা করে সবাই বেরিয়ে পড়ল মালনী ছড়া চা বাগানের উদ্দেশ্যে। গাড়িতে নিবিড়ের পাশের সিটে বসলো আমরিন। কিছুটা পথ পাড়ি দেওয়ার পর হুট করে প্রশ্ন করল, আপনি কাউকে ভালোবাসেন নিবিড় ভাইয়া? অদ্ভুত চাহনি নিয়ে আমরিনের দিকে তাকালো নিবিড়। এই প্রশ্নটা তার ভিতরে জমে থাকা অনুভূতিগুলোকে জাগিয়ে তুলল। মন বলছে এটাই সুবর্ণ সুযোগ নিবিড়। পরক্ষণেই মনে হলো না, সঠিক হবে না। আমরিন উত্তরের আশায় চাতক পাখির মতো চেয়ে আছে। প্রশ্নটা সে সুযোগ বুঝে ইচ্ছে করেই করেছে। নরম স্বরে জবাব আসলো, না। উত্তরটা বিশেষ পছন্দ হলো না আমরিনের।
তাই অন্য টেকনিক অবলম্বন করলো। আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলবো। ভাইয়াকে বলবেন না প্লিজ। আমি না একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। অসহনীয় পীড়া অনুভব করলো নিবিড় বুকের বাঁ পাশটায়। নিষ্পলক চোখে চাইল আমরিনের দিকে। বিমর্ত মৃদু স্বরে বলল, কাকে ভালোবাসো আমরিন? আর সত্যিই কি ভালোবাসো? এটা তোমার বয়সের আবেগও হতে পারে। তীব্র রাগ পেল আমরিনের। রাগী কণ্ঠে বলল, আমি সত্যিই ভালোবাসি ভাইয়া। চরচর করে রাগ চেপে বসলো নিবিড়ের মাথায়। নিজেকে শান্ত রাখার অগাধ চেষ্টা করেও রাখতে পারল না শেষ পর্যন্ত। আমরিনের কোমরে হালকা চাপ দিয়ে নিজের কিছুটা কাছে নিয়ে এলো। বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল আমরিন। চোখ দুটো লাল নিবিড়ের। আমতামতা করে কিছু বলতে নিলে হুশ করে উঠল নিবিড়। এই বয়সে ভালোবাসা মারাও, তাই না? হাত পা কেটে আমার বাহুতেই রেখে দিব বেশি পাকনামি করলে। কোনো ছেলের ধারে কাছেও যদি দেখি, তবে আমার হাত থেকে রেহাই পাবে না। মনে আমি ব্যতীত অন্য কেউ থাকলে রিমুভ করে দাও। দুটো বছর ধরে আমার মনে আগুন জ্বালিয়ে এখন অন্য কারো হওয়ার ভাবনা ছেড়ে দেবার পাত্র আমি না। শুধুমাত্র ভদ্রতার খাতিরে চুপ ছিলাম। রাগী স্বরে কথাগুলো বলে আমরিনকে ছেড়ে দিল। স্তব্ধ হয়ে রইল আমরিন। কি ছিল এটা? নিবিড়ের এমন এক রূপ অকল্পনীয়। নিবিড়কে জেলাস ফিল করাতে গিয়ে নিজে স্তব্ধ হয়ে গেল বেচারি। আমরিনের চশমাটা মুছে চোখে পড়িয়ে দিল নিবিড়। হাতটা মুঠোয় পুরে বলল, আমার হৃদয়ে দহন জ্বালানো প্রথম রমণী তুমি চাশমিশ। মালনে ছড়া চা বাগান, যা উপমহাদেশের সবচেয়ে বড় এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান হিসেবে ধরা হয়। সুন্দর মুহূর্ত কাটানোর জন্য পর্যটকদের কাছে পছন্দের একটা স্থান। অপরূপ সৌন্দর্যে ভরপুর এই চা বাগান। গাড়ি থেকে নেমে তুলি আনন্দে চেপে ধরল পাশে থাকা আদ্রর হাত। খুশিতে নিজেকে কন্ট্রোল করতে পারছে না একদম। হালকা হাসলো আদ্র। এই ছেলের হাসিটা মানুষকে ঘায়েল করার জন্য যথেষ্ট। এই যে রিমিকেও ঘায়েল করে নিল আরও একবার। কিন্তু দীর্ঘ নিঃশ্বাস ছাড়া কিছুই নেই তার কাছে। কলেজ জীবনে আবেগময় সেই বয়সে আদ্রর মায়ায় পড়ে গিয়েছিল রিমি। কিন্তু বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে আজও মন খুলে পারেনি নিজের কিশোরী জীবন থেকে হৃদয়ে সঞ্চারিত সেই অনুভূতি প্রকাশ করতে। আর কখনো করাই হবে না, কারণ আদ্র যে মাতোয়ারা অন্য কারো মোহতে। মাতোয়ারা বললে ভুল হবে। পুরো বন্ধুমহল জানে মেয়েটাকে ছাড়া আদ্রর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তুলিও আদ্রর দিকে তাকিয়ে মুচকি হাসল রিমি। তার মতে থাক না কিছু ভালোবাসা অপ্রকাশিত। একপাক্ষিক ভালো কয়জনই বা বাসতে পারে। সে পেরেছে। তার মধ্যেও অন্যরকম সুখ খুঁজে পায় রিমি। তুলির কাণ্ড দেখে আর বিলম্ব করল না আদ্র। হাত ধরে এগিয়ে গেল চা বাগানের ভিতরে। কিন্তু তুলি সে তো উঠতে চাইছে মুক্ত পাখির মতো। বুঝতে হাতটা ছেড়ে দিল আদ্র। নিজেও দ্রুত পা চালাতে লাগলো তুলির সাথে। অন্যদিকে অন্তু, পায়েল, রিমি, সাগর, নিবিড়, আমরিন সবাই জোড়ায় জোড়ায় হাঁটছে। অন্তু, পায়েল ব্যতীত বাকি কেউ যুগল না হলেও যে কেউ দেখলে অনায়াসেই বলবে এরা একে অপরের সাথে বন্ধনে বাঁধা। দূরে কিছু মহিলাদের চা পাতা তুলতে দেখে দৌড়ে গেল তুলি। কোনো দিকে খেয়াল নেই তার। প্রফুল্লতা বিরাজ করছে তার মাঝে। দুগালে হাত রেখে অবাক হওয়ার দরুন তাকিয়ে রইল মোহময় দৃষ্টিতে। তুলির এমন চাহনি দেখে খুব হাসি পেল সবার। সেই সাথে আদ্রর মনে শুরু হলো ভালো লাগার বিস্তৃত। ঝটপট মোবাইলের ক্যামেরায় বন্দি করে নিল মুহূর্তটা। বাকি সবাই আলাদা আলাদা করে ঘুরতে লাগলো। আদ্র তুলিকে টেনে অন্যদিকে নিয়ে আসলো। মুখ ফুলিয়ে ফেললো তুলি। আপনি আমায় নিয়ে আসলেন কেন? সারাদিন কি চা পাতা তোলা দেখবে? ভালোই হবে। চা পাতা তোলার কাজে লাগানো যাবে তোমাকে। এমনিতে তো সারাদিন আজেরে থাকো আর যত সব উদ্ভট কথা বলে বেড়াও। কথার মাধ্যমে যে খোঁচানো হচ্ছে তা বেশ ভালোই বুঝতে পেরেছে তুলি। হঠাৎ তুলির মনে প্রশ্নের বিস্তার হলো।
মনে হলো এটাই মুখ্য সুযোগ উত্তরটা জেনে নেওয়ার। এক বুক সাহস জুগিয়ে আদ্রর আঙুল আঁকড়ে ধরল। থমকে গেল আদ্র। তুলির দিকে তাকালো বিস্ময় নিয়ে। চোখ বুজে কিছুটা শান্ত কণ্ঠে তুলি প্রশ্ন করল, আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? হুম হুম। প্রশ্ন করতেই হাতে তীব্র টান অনুভব করলো তুলি। নিজেকে আবিষ্কার করলো আদ্রর অতি নিকটে। আদ্রর চোখে মাদকতা বিরাজমান। চোখে চোখ রাখতেই হৃৎপিণ্ডের ওঠানামা হতে লাগলো দ্রুত গতিতে। চোখের কার্নিশ ফুটে উঠল লজ্জার ছাপ। তবে কি তুলি যা ভেবেছিল তাই? মনের গহীন থেকে আওয়াজ আসলো, আদ্র তোকে ভালোবাসে তুলি। আদ্রর মন জোড়ে তোরই বসবাস। এখনই তা প্রমাণ করে দেবে আদ্র। মুড়িয়ে দেবে তোকে ভালোবাসার চাদরে। কথাগুলো যেন তুলিকে আরও কাঁপিয়ে তুলল। মনে খুশিগুলো দলা পাকিয়ে উঠল। আদ্র ধীরে ধীরে মুখটা কানের কাছে নিতেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো তুলির। একদিকে মনে অজস্র অনুভূতির ছড়াছড়ি, অন্যদিকে আজ নিজের ভালোবাসার মানুষের মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনতে যাচ্ছে। আর একটু স্থির হতেই কানের পাতায় আদ্রর কোমল অধরের উষ্ণ ছোঁয়ায় নড়ে উঠল তুলি। তবে কি সত্যি হতে যাচ্ছে স্বপ্নটা? আদ্রর স্পর্শ তুলির সারা দেহে শিহরণ জাগিয়ে তুলছে। মৃদু স্বরে আদ্র বলে উঠল, আমি আমি একটা সিক্রেট বলবো। তুলির গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। ইচ্ছে করছে আদ্রকে জড়িয়ে ধরে বলতে, থাকুক না মনের কথা মনে, আপনি বরং আমায় মিশিয়ে নেন আপনার অস্তিত্বে। শুনবা না? আদর কণ্ঠে আদর মাখানো বাক্যটা উপেক্ষা করতে পারল না তুলি। মন তো খুব করে চাইছে ভালোবাসি শুনতে। আচ্ছা, শোনার পর নিজেকে কিভাবে কন্ট্রোল করবে তুলি? জ্ঞান হারাবে না তো? দুর্বল কণ্ঠে জবাব দিল, হুম। সিক্রেটটা হলো সকালে তোমাকে টাওয়াল পরা অবস্থায় কিউট একটা পিচ্ছি লাগছিল। ঠোঁটের কোণে হাসি নিয়ে কথাটা বলে সরে এলো আদ্র। তুলি চোখের আকৃতি এত বড় হয়ে এলো যে এই বুঝি কোটর থেকে বেরিয়ে যাবে। কানটাও ঝালাপালা হয়ে গেল। কথাটা বজ্রপাতের ন্যায় শোনালো। লজ্জায় অভিশঙ্কায় মাটি ভাগ করে ঢুকে যেতে ইচ্ছে করছে। সে কি ভেবেছিল আর কি হলো? উল্টো ইজ্জত শেষ। তুলিকে লজ্জা মিশ্রিত চেহারায় দেখে ঠোঁট প্রসারিত করলো আদ্র। লজ্জা দেওয়ার জন্য আবারও একটু ঝুঁকে বলে উঠল, শুধু কিউট না, হট। দুঃসাহসিক এক কাজ করে বসল তুলি। অসমাপ্ত থেকে গেল আদ্রর কথা। হৃদয়ে রক্তক্ষরণ শুরু হলো আদ্রর। পুরো শরীর জমে গেল। চোখের চারপাশটা জমাট বাঁধা রক্তের মতো লাল হয়ে গেল। তুলির ঠোঁট দুটো আদ্র ঠোঁটে নিবদ্ধ। ধাক্কা দিয়ে তুলিকে সরিয়ে দিল আদ্র। দু চোখ থেকে যেন আগুনের ফুলকি ঝরছে, যা নিমেষেই জ্বালিয়ে ভস্ম করে দেবে তুলিকে। লজ্জায় মাথা নুয়ে ফেলল তুলি। আদ্রকে আটকাতে গিয়ে আবেগের বসে ঠোঁট ঠেকিয়ে দিয়েছে আদ্রর ঠোঁটে। বুকটা হাহাকার করে উঠল। এ মুহূর্তে মরে যেতে পারলে বেশ হতো। আদ্রর ধাক্কায় মন বলছে আদ্র তাকে ভালোবাসে না, নয়তো এভাবে অগ্নিবর্ষণ হতো না তার চোখ থেকে। যন্ত্রণাটা প্রখর হতে লাগলো তুলির। চোখ থেকে টুপটুপ জল গড়িয়ে পড়ছে। শব্দবিহীন আদ্র চলে গেল তুলিকে ফেলে। আর্তচিৎকার করে উঠল তুলির অন্তরটা। আদ্রর যাওয়ার পানে তাকিয়ে রইল রক্ত যাবার মতো লাল চোখ দুটো নিয়ে। ক্ষতবিক্ষত হৃদয়ে যেদিন থেকে আপনার আগমন, সেদিন থেকেই আমার আকাশে হাজারো তারার বিচরণ। বিষাদময় মন নিয়ে তুলি বাসে বসে আছে আমরিনের পাশে। বাস ছুটে চলেছে সুনামগঞ্জের লক্ষ্যে। মালনী ছড়া চা বাগান থেকে ফিরে আদ্রর সাথে একটাও কথা বলেনি তুলি। আদ্রকে ফেস করার সাহসটুকু আর নেই তার। আবেগের বশে বড্ড বড় ভুল করে ফেলেছে সে। এমনটা করা উচিত হয়নি। আদ্র হয়তো খুব খারাপ ভাবছে তাকে। আদ্র রাগে ফেসটা চোখে ভাসলে এখনো কান্না পায় তার। সারাদিন রুম থেকে বের হয়নি।
আদ্র একবার ডেকে পাঠিয়েছিল আমরিনকে দিয়ে, তবু যায়নি। আদ্র ব্যাপারটা বুঝতে পেরে আর জোর করেনি। কেন যে মনে ভালোবাসার উদয় হলো, কেন একবারও মনে হলো না যে আদ্র ভালোবাসে না। একটু চিন্তা করলে, নিজেকে সামলে নিলে হয়তো আজ এমনটা হতো না। আজ তুলির কাছে একটা কথা চরম সত্য মনে হচ্ছে, তা হলো আমরা এমন কাউকে ভালোবেসে ফেলি যাকে আমরা কখনো পাবো না। নিজের প্রতি নিজেই লজ্জিত তুলি। বাহির থেকে বাতাস এসে চোখে মুখে ছোঁয়া দিয়ে যাচ্ছে অনবরত। খোলা চুলগুলো ভীষণ বিরক্ত করছে। নিজের ছোট্ট ব্যাগ থেকে একটা রাবার ব্যান্ড বের করে চুলগুলো বেঁধে নিল তুলি। বিষণ্ণ মন নিয়ে আকাশের দিকে চোখ স্থির করল। আজকে চাঁদটা একদম গোলাকার ও প্রশস্ত, আকাশ জুড়ে তারার ছড়াছড়ি। তুলির কাছে মনে হলো আজ বোধহয় আকাশে তারার মেলা বসেছে। হঠাৎই বুকটা শূন্যতায় ভরে গেল তুলির। মাথা ঘুরিয়ে আড়ালে এক পলক চাইল আদ্রর দিকে। সিটে হেলান চোখ বুজে রেখেছে আদ্র। তুলির মন ছটফট করছে আদ্রর সাথে একটু কথা বলার জন্য, কিন্তু পারছে না সে। আদ্র যে সারাদিন একটু কথা বলেনি তার সাথে। আদ্রর আচরণে তুলি টের পাচ্ছে সে প্রচণ্ড রকমের ভুল করে ফেলেছে। আদ্রর আচরণ তার বুকে অদৃশ্য ছুরি গাচ্ছে, যার প্রভাবে রক্ত ঝরছে অনবরত। কিছুতেই সহ্য করতে পারছে না তুলি অসহনীয় এই যন্ত্রণা। মাথা ঘুরিয়ে সোজা হয়ে বসল তৎক্ষণাৎ। ধপ করে চোখ মেলে তাকালো আদ্র। আর চোখে তুলিকে পর্যবেক্ষণ করছে শুরু থেকেই। তুলির অসহায় চাহনিও যেন একরাশ মায়ায় জড়ানো তার কাছে। নিজের মোবাইল বের করে তুলির আজকের ছবিটার দিকে তাকিয়ে থাকলো নিষ্পলক। ঠোঁটের কোণে মৃদু হাসি। নিম্নস্বরে ছবিটার দিকে তাকিয়ে বলল, যদি পরিস্থিতি অনুকূলে থাকতো তবে নিজের সাথে মিশিয়ে নিতাম তোমায়। তুমি যে বছরের পর বছর আমার অস্তিত্ব উড়ে বেড়ানো এক সর্বনাশী তুলা, যাকে ছুঁতে গেলেও হাজার বাধায় পেরোতে হয় আমার। তুমি আমার জীবনের এক সর্বনাশ, যে সর্বনাশে তলিয়ে গেছে আমার মন, বিক্ষত হয়েছে আমার হৃদয়। খানিকক্ষণ আগে রিসোর্টে এসেছে সবাই। রিমি, আমরিন, তুলি এক রুমে উঠেছে। ফ্রেশ হয়ে বাহিরে এলো তুলি। রিসোর্টের সামনে একটা জায়গায় বসে চাঁদের আলোয় আড্ডা দিচ্ছে সবাই। একটা টুলে বসতেই তুলির চোখ পড়ল গাছের নিচে দাঁড়িয়ে স্মোকিং করা আদ্রকে। শেষ টান দিয়ে সিগারেটটা ফেলে দিল আদ্র। চোখ ঘোরাতেই চোখ পড়ল তুলির ছলছল চোখে। এক নজরে তাকিয়ে আছে তুলি, যা কারোই চোখ এড়ায়নি। তুলির ঘন মেঘে ঢাকা মুখশ্রী সবাইকে জানান দিচ্ছে কিছু একটা ঘটেছে আদ্র তার মাঝে, কিন্তু কেউ একটা প্রশ্ন করল না। সবাই জানে আদ্রই সামলে নিবে সব। তবুও নর্মাল করার জন্য পায়েল ডেকে উঠল। তুলি, পায়েলেটাকে স্বাভাবিক হলো তুলি। চোখে টলটল করা পানি গড়িয়ে পড়ার আগেই মুছে নিল অবিলম্বে। মুখে হাসি টেনে পায়েলকে সম্মতি জানালো। তুমি তো আমাদের সবার ব্যাপারে জানোই না, তো একটু সবাইকে অন্যরকমভাবে পরিচয় করে তোমার কাছে দেখি ধরতে পারো কিনা। এটা একটা গেম, ধরে নিতে পারো। খেলতে রাজি তো? অবশ্যই আপু। অদ্ভুত কথা বলে বেড়ায়, আর মেয়ে দেখলে দাঁত কেলিয়ে রাখে। একসময় কলেজে মেয়েদের পিছু পিছু ঘুরঘুর করতো। একবার এক মেয়ের বাড়িতে রাতের বেলায় দেখা করতে গিয়ে চোর ভেবে মানুষের কাছে গণপিটুনিও খেয়ে এসেছে। কি হতে পারে? তুলি সাথে সাথেই হেসে জবাব দিল, অন্তু ভাইয়া। সবাই ফিক করে হেসে উঠল। পায়েলও মুখ চেপে হাসছে। অন্তু একবার চোখ রাঙিয়ে আবার হিহি করে হেসে দিল। পায়েল আবারও বলল, চুপচাপ থাকে, প্রয়োজন ছাড়া কথা বলে না। ডাক্তার হিসেবে মন্দ না। কি সেই ব্যক্তি? রিমো আপু। মুচকি হাসলো রিমি। জোর গলায় বলল, আমি মোটামুটি না, অনেক ভালো ডাক্তার, বুঝেছিস পায়েল? জি ম্যাডাম। মুখে হাসি ফুটিয়ে বলল, চোখ দুটো মাদকাত মতো ভরপুর। গম্ভীরতা যেন তার সৌন্দর্যের বিকাশ। তার এক চিলতে হাসি মেয়েদের জন্য ঘায়েল হওয়ার কারণ। তবুও তার আচরণে প্রকাশ পায়
তাহার প্রেমে পড়া নিষিদ্ধ। ভুল করে পড়ে গেলেও খেতে হবে বলিষ্ঠ হাতের থাপ্পড়। আদ্র, ঘোর লাগা কণ্ঠে লাফিয়ে বলে উঠল তুলি। সবাই একসাথে হেসে রসাত্মক সুরে বলে উঠল, ও আদ্র। লজ্জায় এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে চলে এলো তুলি। পিছে যে আদ্র ছিল সেটাও খেয়াল করেনি। তুলির পিছু পিছু আদ্র এলো ছুটে।